আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো, সুরক্ষিত আছো এবং নিরাপদে আছো। আজকে ক্লাসের শুরুতে আমি তোমাদের স্বাগত জানাই। আমি রুমা আক্তার ভূঁইয়া, সহকারী শিক্ষক, হাজী আব্দুল হাকিম ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, কাকালচেউ, আজমিরগঞ্জ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসের বিষয় ভূগোল ও পরিবেশ। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে যে অধ্যায়টা দেখাবো তা হচ্ছে দ্বাদশ অধ্যায়। বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বলা হয় বনাঞ্চল। তো আজকের পাঠের বিষয় বাংলাদেশে বনাঞ্চল। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আজকে পাঠের নাম হচ্ছে বাংলাদেশের বনাঞ্চল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথমে জানতে হবে বনাঞ্চল কি। বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বনাঞ্চল বলা হয়। ঠিক তেমনি বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত হয় বা পাওয়া যায় তাকে বনসম্পদ বলে। কোনো দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু 2016 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে বনভূমির পরিমাণ শতকরা প্রায় 17.62 ভাগ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বনভূমি সম্পর্কে সঠিক ধারণা পেয়েছ। এখন আসো শিক্ষার্থীরা, আমরা জানবো বনাঞ্চলের শ্রেণী বিভাগ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো। বনাঞ্চলের শ্রেণী বিভাগ। বনাঞ্চলের শ্রেণী বিভাগ। জলবায়ু ও মাটি গুণাগুণের তারতম্যের কারণে এবং উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের বনাঞ্চলকে 3টে শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন ক্রান্তীয় চিরাহরিত এবং পত্র পতনশীল বনভূমি, তারপরে আসছে ক্রান্তীয় পাতাজরা গাছের বনভূমি এবং সর্বশেষ আসছে শ্রুতজ বনভূমি বা সুন্দরবন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বোর্ডে একটু যে শ্রেণী বিভাগটা একটু এঁকে দেখাবো। লক্ষ্য করো তোমরা, একটু মনোযোগী হও। দেখো, তোমাদের বইয়ের পাঠ্যপুস্তক বইয়ের 168 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে। শিক্ষার্থীরা, তোমরা বইটা খুলো এবং আমাকে ফলো করো। তোমরা বাংলাদেশের বনাঞ্চলকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে। এক নাম্বার হচ্ছে কি ক্রান্তীয় চিরাহরিত এবং পত্র পতনশীল বনভূমি। তারপর শিক্ষার্থীরা লক্ষ্য করো, 2 নম্বর আসছে পাতাজরা
2 নম্বরটা কি বলো তো বন্ধুরা? পাতাজরা গাছের বনভূমি। পাতাজরা গাছের বনভূমি। লক্ষ্য করো শিক্ষার্থীরা। তারপরে 3 নম্বরটা কি বলো তো শিক্ষার্থীরা? শ্রুতজ বনভূমি। শ্রুতজ বনভূমি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা একটু বিষয়টা নিয়ে আলোচনা করি যে আমরা যে 3 প্রকারের বনাঞ্চলে 3টি বনাঞ্চলকে যে আমরা 3টা ভাগে ভাগ করতে পারলাম, এই ভাগগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আসো ক্রান্তীয়, প্রথমে কি ক্রান্তীয়, চিরাহরিত এবং পত্রপতনশীল বনভূমি। ক্রান্তীয়, চিরাহরিত এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অংশে পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয়, চিরাহরিত এবং পত্রপতনশীল বনভূমি এলাকা নামে অভিহিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা, ক্রান্তীয়, চিরাহরিত এবং পত্রপতনশীল বনভূমি এটা কি লক্ষ্য করো। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয়, চিরাহরিত এবং পত্রপতনশীল বনভূমি এলাকা নামে অভিহিত করা হয়। মূলত উষ্ণ ও আর্দ্র ভূমির কিছু এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোপঝাড় এবং গুল্ম জন্ম নেয়। এসব গাছের পাতা একত্রে ফুটেও না, একত্রে জড়েও না, ফলে সারা বছর বনগুলো সবুজ থাকে। সে কারণে এসব বনকে চিরহরিত বা চিরসবুজ বনভূমি বলা হয়। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এবং সিলেটের এই অঞ্চলগুলো অন্তর্ভুক্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্রান্তীয়, চিরাহরিত এবং পত্রপতনশীল বনভূমির সুস্পষ্ট ধারণা পেয়েছ। এবার এসো শিক্ষার্থীরা, আমরা জানবো ক্রান্তীয় পাতাজরা গাছের বনভূমিটা কি। লক্ষ্য করো তোমরা, ক্রান্তীয় পাতাজরা গাছের বনভূমিটা এরকম। ক্রান্তীয় পাতাজরা গাছের অঞ্চল হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর এবং রংপুর। এই বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায় এবং গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়। এই বনভূমিকে আবার 2টি অংশে ভাগ করা যায়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 নম্বরে হচ্ছে কি ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এবং কি টাঙ্গাইল, গাজীপুরের এ বনভূমিকে বলা হয় মধুপুর ভাওয়াল বনভূমি এবং দিনাজপুর ও রংপুর অঞ্চলের বনভূমিকে বলা হয় বরেন্দ্র অঞ্চলের বনভূমি। শিক্ষার্থীরা, ক্রান্তীয় পাতাজরা বনভূমি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এখন আসো শ্রুতজ বনভূমি। শ্রুতজ বনভূমি এরকম। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশ, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম জেলার উপকূলে বা গরান বনভূমি বলা হয়। প্রধানত সুন্দরবনে এসব উদ্ভিদ বেশি জন্ম নেয়। স্যাঁতসেঁতে লুনা পানিতে সুন্দরী, গেওয়া, পশু, নুন্দর, খেউরা, বাইন, গরান, গুলপাতা ইত্যাদি বৃক্ষ এ বনভূমির অন্তর্গত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে 3টা বনাঞ্চলের যে 3টা বনাঞ্চলকে যে আমরা 3টা ভাগে ভাগ করতে পারলাম, এই ভাগটাকে আমরা সঠিকভাবে ধারণা পেয়েছি। আমরা যে এখন তোমরা কি বাসায় একটু মনোযোগ সহকারে পড়াশোনা করবে, তাহলে কি তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখন আমি আসবো কি বনাঞ্চলের গুরুত্ব। এখন আমরা কি জানবো শিক্ষার্থীরা? এখন আমরা জানবো বনাঞ্চলের গুরুত্ব। বনাঞ্চলের গুরুত্ব। লক্ষ্য করো শিক্ষার্থীরা, বন সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের বনজ সম্পদের পরিমাণ সীমিত এবং
দিন দিন কমে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম, তাই না শিক্ষার্থীরা? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা বনভূমির যে গুরুত্ব নিয়ে কয়েকটি পয়েন্টস আকারে আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথম প্রাকৃতিক গুরুত্ব লক্ষ্য করো শিক্ষার্থীরা। বনাঞ্চলের গুরুত্বের মধ্যে প্রথমে কি আসছে? প্রথমে আসছে তোমার প্রাকৃতিক গুরুত্ব। প্রাকৃতিক গুরুত্ব হচ্ছে এরকম: জীববৈচিত্র্য রক্ষা, ভূমিধস রক্ষা এবং বন্য নিয়ন্ত্রণে বনভূমির গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারপর শিক্ষার্থীরা আসো পর্যটন শিল্পের সম্ভাবনা। পর্যটন শিল্পের সম্ভাবনা। পর্যটন শিল্পের সম্ভাবনা তোমার এরকম: সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রাম পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান। এর জীববৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্মাণের উপকরণ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বনাঞ্চলের গুরুত্বের মধ্যে আসে নির্মাণের কি বলতো? নির্মাণের উপকরণ। নির্মাণের উপকরণে লক্ষ্য করো শিক্ষার্থীরা, মানুষ বনভূমি থেকে তার ঘরবাড়ি আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ, বাঁশ, বেত ইত্যাদি যাবতীয় উপকরণ সংগ্রহ করে থাকে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, শিল্পের উন্নয়ন। বনাঞ্চলের গুরুত্বের অন্যতম হচ্ছে কি? শিল্পের উন্নয়ন। শিল্পের উন্নয়নটা এরকম: কাগজ, রেয়ন, দেশলাই, ফাইবার বোর্ড, খেলনা সরঞ্জাম প্রভৃতি উৎপাদন কাজে বনাঞ্চল ব্যবহৃত হয়ে শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে বনাঞ্চলের গুরুত্বের মধ্যে মানে উল্লেখযোগ্য হচ্ছে তোমার দুর্যোগের ঝুঁকি হ্রাস। দুর্যোগের ঝুঁকি কিভাবে ঝুঁকি হ্রাস করার লক্ষ্য করে শিক্ষার্থীরা, উপকূলীয় অঞ্চলের বনভূমি সামুদ্রিক জলচাষের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা পালন করে। তারপর শিক্ষার্থীরা আসো কৃষির উন্নয়ন। কৃষির উন্নয়ন। কৃষির উন্নয়ন কিভাবে করছে লক্ষ্য করো, বনভূমি দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে, ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, যা কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা যে বাংলাদেশের বনাঞ্চলটা নিয়ে আলোচনা করলাম, তার মানে বনাঞ্চল সম্পর্কে সঠিক ধারণা পেয়েছি, বনাঞ্চলের শ্রেণী বিভাগ সম্পর্কেও সঠিক ধারণা পেয়েছি এবং বনাঞ্চলের গুরুত্ব সম্পর্কেও সঠিক ধারণা পেয়েছি। তো শিক্ষার্থীরা, আমি একটু মূল্যায়নে আসি। মূল্যায়ন থেকে কি আমরা বুঝতে পারবো আমরা কতটুকু কি শিখতে পেরেছি এবং কতটুকু জানতে পেরেছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো দেখি, তোমরা বলো বনজ সম্পদ কি? বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত বা পাওয়া যায় তাকে বনজ সম্পদ বলে। ধন্যবাদ শিক্ষার্থীরা। তো এবার বলো, একটি দেশের মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? ঠিক বলেছ, শতকরা 25 ভাগ বনভূমি থাকা
প্রয়োজন। 2016 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ছিল? ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছ 17.62 ভাগ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন মুহূর্তে আমরা বাসায় থাকবো, আমরা নিয়মিত পড়াশোনা করব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। তো আগামী ক্লাসের জন্য শিক্ষার্থীরা আমি একটু তোমাদের বাড়ির কাজ দিয়ে লক্ষ্য করো, তোমরা খাতা কলম নিয়ে আমার সামনে প্রস্তুতি নেও এবং আমি যে তোমাদেরকে বাড়ির কাজটি দিচ্ছি তা খাতায় উঠাও। লক্ষ্য করো শিক্ষার্থীরা। বাড়ির কাজ হিসেবে আমি তোমাদের দিচ্ছি, লক্ষ্য করো। বাংলাদেশের বনাঞ্চলের গুরুত্ব বর্ণনা করো। বাংলাদেশের বনাঞ্চলের গুরুত্ব বর্ণনা করো। শিক্ষার্থীরা তোমরা লিখতেছো খাতায়। তো এবার লেখো উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? ও কি কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খাতায় উঠিয়েছ। আমি আবারও বলছি, প্রথমে আমি তোমাদেরকে দিয়েছি বাড়ির কাজ হিসাবে বাংলাদেশের বনাঞ্চলের গুরুত্ব বর্ণনা করো, এবং দ্বিতীয় নাম্বার আমি দিয়েছি উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।